পেশেন্ট কেমন আছে? ভালো না, ওনার অবস্থা খুবই ক্রিটিক্যাল। একসঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে ফেলেছি তো, তা আবার হাই ডোজের। শরীর আর নিতে পারছে না। আমরা আমাদের মতো চেষ্টা করছি, মনে হয় না তাতে কোনো লাভ হবে। এসব আপনি কি বলছেন? আমি ঠিকই বলছি ম্যাডাম, ওনার পালস চলছে ঠিকই, কিন্তু খুবই দুর্বল। আমি ডক্টর সেনকে ফোন করেছিলাম, উনি আসছেন। এখন সবই উপরবেলা ঘাতি। ডক্টর, আমি কি টনির সঙ্গে 1 মিনিটের জন্য দেখা করতে পারি? সরি ম্যাডাম, পেশেন্টের অবস্থা খুবই সিরিয়াস। এই মুহূর্তে আমরা কাউকে অ্যালাউ করতে পারবো না। ম্যাডাম, হ্যাঁ বলো। এই দেখেন ম্যাম, এই অ্যাকাউন্ট থেকে স্ক্যাম করা হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে? হ্যাঁ ম্যাডাম, আমরা টনে অ্যাকাউন্ট সিজ করে দেওয়ার পর থেকেই সমস্ত ট্রানজ্যাকশন এই অ্যাকাউন্টেই হয়েছে। বাড়ি কোথায় এর? অ্যাড্রেস পেয়েছো? হ্যাঁ ম্যাডাম, রানীনগর। ঠিক আছে, ওখানকার লোকাল থানায় ইনফর্ম করো, আমরা এক্ষুনি বেরোবো। ঠিক আছে ম্যাডাম। হ্যালো, আসামি তুলেছেন? না ম্যাডাম, বাড়িতে গেছিলাম, বাড়িতে নেই। ওনার স্ত্রী বললেন এই মাঠে ছাগল চড়াতে এসছে। কি, ছাগল চড়াতে? হ্যাঁ ম্যাডাম, আপনাদের ফোন পাওয়ার পরে গ্রামে এসে খোঁজ নিয়ে দেখলাম ওনার নামে কোনো ব্যাড রিপোর্ট নেই। যাকে জিজ্ঞেস করছি সেই বলছে উনি খুব ভালো মানুষ। কি ভালো মানুষ? কোটি কোটি টাকার স্ক্যাম করে ভালো মানুষের মুখোশ পরে বসে আছে। স্যার, আতরালি মাঠে নাই। এ ভাই বলছে ওখানে কি গঙ্গার ধারে ছাগল চড়াতে দেখেছে। তুমি ওকে চেনো? হ্যাঁ ম্যাডাম, চিনবো না কেন, আমাদের বাড়ি পাশেই তো বাড়ি। গাড়িতে ওঠো। কেন ম্যাডাম, আমি আর কি করবো? আরে ভয় নেই, তুমি ওকে চিনিয়ে দেবে। উঠে বসো। ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, ওই দেখেন ওই লোকটা। এ রাজু, এত পুলিশ মাঠে ইনকোয়ারি করতে এসছে নাকি? না না চাচা, তোমার কাছে এসছে। আমার কাছে? ওই কপাল যদি খাসিটা লেগে নাকি? সে তো 6 মাস হয়ে গেল ডায়েরি করা। পেয়েছেন? গাড়িতে আছে নাকি? আমি এত বড় গাড়িতে চাপতে পারবো না। হ্যাঁ, আমার পাগলাটা চেপে ফেললো। কই কদ্দুর আছে? হুররা হুররা। চুপ করে দাঁড়া এখানে। ম্যাডাম, অ্যারেস্ট করবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না এই লোক এত টাকা স্ক্যাম করেছে। আচ্ছা, আপনি এই গ্রামে কতদিন ধরে আছেন? কেন আবার ইনস্টল হয়েছে নাকি? জন্ম থেকে আছে এই গ্রামে, দলিল শুদ্ধ আছে বাড়িতে। আসবো? আরে না না, আপনার নামে অভিযোগ আছে। আপনি অন্যদের অ্যাকাউন্ট থেকে 65 কোটি টাকা চুরি করেছেন। কি কোটি? একই মানছে নাকি? স্বপ্ন দেখলো ভাই, 1 লাখের বেশি দেখতে পারিনি, আর এখানে কোটির গল্প শোনাইতে এসেছি। তুই কাকে কি বলছিস? কথা বলছি তো আমি। আচ্ছা চাচা, একটা কথা বলেন তো, আপনি কি সত্যিই স্ক্যাম করেননি? আপনারা কিসের কথা বলছেন সেটা তো আমি বুঝতে পারছি নি। অন্যজনের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে বেআইনি ভাবে 65 কোটি টাকা স্ক্যাম করা হয়েছে। এইসব তুমি কি বলছো মা?
আমার তো অ্যাকাউন্টই নাই। 2 সপ্তাহ আগে অ্যাকাউন্ট করে দেবো বলে লোক এসেছিল, তাও তো হয়নি। শাহিন, অ্যাকাউন্টটা কোন ডেটে ওপেন করে দেখো তো। হ্যাঁ ম্যাডাম। ম্যাডাম 24 মে। যারা আপনার অ্যাকাউন্ট খুলতে এসেছিল তাদেরকে চেনেন আপনি? না, চিনিনি। কিন্তু আজকেও আসার কথা আছে জহিরুল অ্যাকাউন্ট খোলার লেগে। আজকে কটার সময় আসে? এই দুপুরে পর পরই আসে, এতক্ষণ মনে হয় চলে এসছে। গাড়িতে উঠে বসেন। কেন মা, আমি চুরি করিনি। আরে আপনাকে অ্যারেস্ট করছি না, আপনি গিয়ে শুধু লোকগুলোকে চিনিয়ে দেবেন। ও, কিন্তু আমার ছাগল। তোমরা চলো মা, আমি মারদি গেলেও তোমাদের আগে পৌঁছে যাবো। ম্যাডাম পালানোর চেষ্টা করছি। না না, আপনি গাড়িতে উঠে বসুন। তোমার নাম কি? রাজু। তুমি তো বললে ওনার বাড়ির পাশে বাড়ি। তুমি ছাগলগুলো নিয়ে এসো। ঠিক আছে ম্যাডাম। যাও চাচা যাও, কোনো অসুবিধা হবে না, ঠান্ডা গাড়ি। সাথী। হ্যাঁ ম্যাডাম, আসছি। দেখেননি চাচা, আপনাদের বাড়ি আর কত দূর? এই তো সামনে, আর 2 মিনিট লাগবে। কেন, কোনো সমস্যা হচ্ছে নাকি? হ্যাঁ, খুব পেটে ব্যথা করছে। ড্রাইভার দাঁড়াও না। এই মাঠের মধ্যে আবার কোথায় যাবি? 2 মিনিট সহ্য কর, চলে তো এসছি। আমি পারবো না ম্যাডাম, 5 মিনিট দাঁড়ান, আমি আসছি। বাহ, আজকাল গ্রামেও সিসিটিভি লাগিয়ে ফেলেছে নাকি? হ্যাঁ ম্যাডাম, এই রাস্তা আগে খুব চিন্তা হতো তো, তার লাগি প্রধান সাহেব লাগিয়ে দিয়েছে। ওই পুরো পোর্টালের রাস্তা তো 2টো আছে। ঠিকই আছে, সাধারণ মানুষও নির্ভয়ে যাতায়াত করতে পারবে। হ্যালো ম্যাডাম। হ্যাঁ বলো, টনির জ্ঞান ফিরেছে? না ম্যাডাম, 12 ঘন্টা হয়ে গেল পেশেন্টের জ্ঞান ফিরছে না। ডক্টর বলছে ইমিডিয়েটলি কলকাতা ট্রান্সফার করার জন্য। টনির মা এসছে, ও প্রচুর কান্নাকাটি করছে। কি করব ম্যাডাম? ঠিক আছে, তাহলে ট্রান্সফার করতে বলো। ঠিক আছে ম্যাডাম। হ্যাঁ চলেন ম্যাডাম, এবার একটু শান্তি পেলাম। কালকে রাতে তেলে ভাজা খেলাম না, ওই কারণে অ্যাসিডিটি হয়ে গেছে। কি ব্যাপার ম্যাডাম, আপনার চোখে পানি? ও কিছু না, এমনি। মতিন, মতিন। কি হলো ভাই? কি ব্যাপার? পুলিশ কিছু হয়েছে নাকি? এসব পরে বলছি। সেই ব্যাংকের লোকগুলো এসেছিল কি তাই বল। হ্যাঁ এসছিল তো, এই তো 5 মিনিট হলো বেরিয়ে গেল। চলে গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার আঙুলের ছাপ দিতে থেকে একটা ফোন করলো, আর আঁকামাকি করে কম্পিউটার সব গুছিয়ে চলে গেল। 4 ডিম সিদ্ধ হয়ে গেছে, এত করে বলুন তা কিছু খেয়ে গেল না। কিছু বুঝতে পারছেন ম্যাডাম? আমরা যেখানে আসছি ওরা আগে থেকেই খবর পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ স্যার, ওদের ভিতরে একটা চশমা পরা ছেলে ছিল, ওই ছেলেটা বলছিল পুলিশ আসছে তাড়াতাড়ি পালা। রাজীব, তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওরা কোনো বেশি দূর যেতে পারিনি। ম্যাডাম চাচাকে অ্যারেস্ট করবেন না? আরে তুমি একটা সিম্পল জিনিস বুঝতে পারছো না? এরা অপরাধী না, এদের আইডি নিয়ে অন্য কেউ ক্রাইম করছে।
আর শুধু আমাদের ডিপার্টমেন্ট না, ব্যাংক থেকে শুরু করে যত সরকারি দপ্তর আছে সবাই এর সঙ্গে জড়িত। আমরা ফালতু ফালতু এদের পিছনে ছুটছি। তাড়াতাড়ি গাড়িতে উঠো, ব্যাংকের লোককে ধরতে পারলেই এই স্ক্যামের মাস্টারমাইন্ডকে আমরা ফাঁসি দড়িতে ঝুল। এত রান করেছে যেটা অর্ধেক করতে পারলে বুঝবো ম্যাচ জিতে গিয়েছি। আমার পাশে তখন ঋতু মানে আমার খুঁড়তুতো বোন, সে আমাকে উৎসাহ যোগালো, বলল টিপ্পনি দিচ্ছিল তার বয়স মাত্র 7, ক্রিকেটে সে কিছুই বোঝে না। এইটুকু জানি যে আমাকে মনোসংযোগ করতে না দিলে আমাকে ব্যাট ছেড়ে দিতে হবে। এটা পরে ভেবে বসবেন না যে কোনো বড় টুর্নামেন্ট খেলছি, এমনকি এটা তো গ্রামের একটা ছোট টুর্নামেন্ট নয়। আর খেলছি কোনো বড় বা ছোট মাঠেও নয়, খেলছি আমার জেঠাবাবুর বাড়ির উঠোনে। আর দর্শক সংখ্যা 1, মানে আমার বোন জিতু। যাই হোক, সৌরভ বলটা করলো, আমি চোখ বন্ধ করে দিলাম। ব্যাট চালিয়ে তাকে দেখি বলটা 4 হয়েছে, কিন্তু পড়েছে জেঠাবাবুর প্রিয় বাগান। আর যেখানটায় পড়েছে সেখানে লতাপাতার জঙ্গলে আর আছে এক কুমড়ো গাছ। সবাই গেলাম বল খুঁজতে, কিন্তু বনের মধ্যে ওই সুন্দর বাগানে বলটা খুঁজে পাওয়া অতি দুষ্কর ব্যাপার। আমাদের ক্যাপ্টেন রিন্টুদা বলল, মঙ্গলদা ব্যাট দিয়ে একটু চারিদিকটা ছুটিয়ে দেখব, কিন্তু কুমড়া গাছের ক্ষতি হতে পারে। মঙ্গলদা আমার একমাত্র জেঠু ছেলে, সে বলল, নিশ্চয়ই দেখবি, কেন দেখবি না। এটা শুনে রিন্টু না যেই পা বাড়িয়েছে, জঙ্গলদা বলল, কিন্তু একটা পাতা ভাঙলে 50 টাকা জরিমানা নেব কিন্তু। তা শুনে রিন্টু তার নিরস্ত হলো। সেই দিনের মতো খেলা শেষ, যে যার বাড়ির দিকে রওনা হলো। যার আগে সৌরভ বলল, খেলাটা হলে কিন্তু জিততে পারতিস না। আমি কোনো উত্তরই করলাম না, কারণ সেটা আমি ভালোভাবেই জানি। সাধারণত আমার খুব বেশি খেলাধুলা হয় না, এই মাঝে মধ্যে গ্রামের বাড়ি আসি তখন খেলা হয়। আমি কিছু দূরে সদর শহরে থাকি মা বাবার সাথে, আর ওখানে থাকেন আমার কাকু ও জেঠুর পরিবার। সাধারণত গ্রামের বাড়ি এলে আমি কাকুর কাছেই থাকি। এবার এসেছি কালী পুজোর জন্য। গ্রামের বাড়ি কম আসলেও অনেক বন্ধু আছে, আর আছে ওই গ্রামের সাথে এক অদ্ভুত নারীর টান। তবে আসল গল্প এটা নয়, তা ঘটে সেদিন রাত্রে। ঋতু আর আমি সন্ধ্যাবেলা গ্রামের এক কালী মন্দিরে যাই। কালী পুজোর দিন প্রতি বছর প্রদীপ নিয়ে গোটা মন্দিরটা সাজানো হয়, বেশ সুন্দর লাগে দেখতে। বড় একটা আলপনার মতো প্রদীপ রেখে তেল আর সর্ষে দিয়ে তৈরি হয়। ছোটরা মোমবাতি হাতে সর্ষেতে আগুন দেয় এবং বড়রা সেটা সাজিয়ে দেয়, বেশ মজার হয়। প্রদীপ নিভে গেলে সবাই মিলে জ্বালানোর জন্য ছুটে যায়। আমার বোন ওদের সাথে কাজ করছে, আমি বড়দের সাথে গল্প করছি। এমন সময় কিছু দূরে একটা গোলমাল দেখে আমরা বড়রা গেলাম, দেখলাম আমাদের ছোটদের বলা হলো প্রদীপগুলো না নিভে যায়, সেদিকে খেয়াল রেখো। ওরা দায়িত্ব পেয়ে ভীষণ খুশি হয়েও আরও ব্যস্ত হয়ে পড়ল। সেখানে গিয়ে সব শুনে যা বুঝলাম তা খুবই দুঃখের। যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িটা একটি বাচ্চা ছেলে হঠাৎ শ্বাসকষ্ট হয়। তার মা স্বামীকে জানালে তিনি গাড়ির ব্যবস্থা করার আগেই ছেলেটি মারা যায়। সদর ছাড়া ভালো ডাক্তার নেই ডক্টর। গ্রামের ডাক্তার দেখে বলেন, সদরে নিয়ে যাও, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। গ্রামে একটি গাড়ি, সেটা আবার গেছিল অন্য গ্রামে। ফিরে আসার আগে ছেলেটি মারা যায়। মনটা খারাপ ছিল আরও বেশি যখন জানলাম বাচ্চা ছেলেটার দিদি আছে, সেও ছোট মন্দির প্রদীপ জ্বালাচ্ছে। বাচ্চাটার মা বাবা কাঁদছে। গরিব পরিবারের ছেলেটা বাবা নিজেই দিনমজুরে কাজ করেন। যাই হোক, বাচ্চাটা দিদিটা এলো, খুব কাঁদলো। সে বলল, ভাই ওঠ, কাল ভাইফোঁটা, তোর জন্য নতুন জামা খেলনা কিনেছি। আর থাকতে পারলাম না, দূরে সরে গেলাম ঋতুকে নিয়ে। বাড়ি ফিরে সেদিনের মতো কেটে গেল সময়টা। রাত খেতে বসে কাকুর কাছে শুনলাম 4 বছরের বাচ্চা তাই জঙ্গলে কোথাও নাকি পুঁতে দিয়ে এসেছে। 5 বছর না হলে আবার নিয়ম নেই পোড়ানোর, বা শ্মশানে পুঁতলে মানুষ ভয় পেতে পারে। সেদিন রাতে বাচ্চাটার দিদির কথাগুলো বারবার মনে হচ্ছিল। এই পরপর 3-4 দিন কেটে গেল। পাড়ার মোড়গুলোতে ঘটনাটা নিয়ে অনেক আলোচনা হলো।
আমার এবার বাড়ি ফেরার সময় হয়ে আসছিল। সেদিন ফিরবো তাই আগের দিন বিকেলবেলা বাড়িতে খাবার জল শেষ হয়ে গেল। আমাদের গ্রামের কলের জল ভালো নয়, তাই খাবার জল আনতে হয় পাশের গ্রাম থেকে। এমনিতেই কাকু আনে, কিন্তু আমি আসার পর থেকে আমি এনে দিচ্ছিলাম। ভালো লাগতো কাজ করতে, আর ভালো লাগতো সাইকেল চেপে 2 সারি গাছের মাঝে মাটির রাস্তা দিয়ে পাশের গ্রামে যেতে। এই অনুভূতিগুলো খুবই সুন্দর। শহরের কোলাহল থেকে দূর এক প্রশান্তি প্রাণ ভরিয়ে দেয়। সেই জন্য সুযোগ পেলে আমি গ্রামের বাড়িতে চলে আসি। জল নেবার জায়গায় পৌঁছাতে পৌঁছাতে সূর্য ডুবলো। এমনিতেই এই কালের জল অনেকেই নেয়, ভিড় থাকে, কিন্তু ওই সময়টা কেউ নেয়নি। একা 2টো বড় পাত্র নিয়ে গিয়েছিলাম জল আনতে। একা ভরছি, একা এসেছি কারণ কাকু এখনো অফিস থেকে ফেরেনি, আর বোন খেলতে গেছিল। জল ভরে সেগুলো সাইকেলে নিয়ে সাইকেল চালিয়ে এগোতে লাগলাম। সাইকেলের সামনে লাইট থাকায় পথ দেখতে অসুবিধা হচ্ছিল। এমনিতেই জঙ্গলে বাঘ ভালুক থাকে না, শিয়াল আর খরগোশ 3টে অনেক আছে। মাঝে মাঝে হাতি এসে পড়ে, কিন্তু এখন তাদের আসার সময় নয়। হঠাৎ রাস্তায় একটা কিছু দূর থেকে হালকা আলোতে দেখতে পেলাম। ভাবলাম শিয়াল, সামনে আসতেই বুঝলাম একটা বাচ্চা ছেলে। গ্রামে দূরে না হলেও খুব কাছে নয়। ভাবলাম কারোর সাথে এসেছে। তাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কি করছো? সে বলল, মায়ের জন্য দাঁড়িয়ে আছি। আমি জিজ্ঞাসা করলাম, কোথায় তোমার মা? সে বলল, বাড়িতে। তুমি আমার মাকে বলে দিও দুঃখ না করতে, আমি তাড়াতাড়ি ফিরবো। আমি বললাম, কোন গ্রামে বাড়ি তোমার? তোমরা চলো, পৌঁছে দিচ্ছি। সে ছুটে জঙ্গলে হারিয়ে গেল। মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে আমি নিচেই গ্রামের রাস্তা ধরলাম। ভাবলাম কোনো মানুষ বদমতলব থাকতে পারে। বাচ্চাটি পিছনে গেলে হয়তো আমাকে না চোরের পাল্লায় পড়তে হয়, কিন্তু সাথে কিছুই ছিল না। তাও কে ডেকে এনে বিপদ বাড়াতে চায়। পরদিন আমি বাবা মার কাছে ফিরে গেলাম। এরপর আমি কলেজে পড়ার জন্য কলকাতায় ভর্তি হলাম। সেখানে চলে গেছিলাম। বাবা মায়ের সাথেও দেখা হয়নি। পড়ার চাপ বেড়ে যাওয়ার ফলেই গ্রামের বাড়ি যাওয়া হয়নি। 3 বছর পর শেষ পরীক্ষা দিয়ে বাড়ি ফিরলাম। কয়েকদিন থেকে গ্রামের বাড়ি যাব ভাবছিলাম। একদিন সকাল সকাল বেরিয়ে পড়লাম। সেখানে পৌঁছে কাকু জেঠু সবাই সাথে দেখা হলো। বিকেলে গ্রামে ঘুরতে বের হলাম। অনেকদিন পর সবার সাথে দেখা হলো, অনেক গল্প হলো। আগের বারের সেই ক্রিকেট খেলার গল্প হতে হতে হঠাৎ মনে পড়লো সেই সন্ধ্যায় বাচ্চাটা মারা যাওয়ার কথা। জিজ্ঞাসা করলাম, ওদের বাড়ির সবাই কেমন আছে? ওরা বলল, ছেলেটা মারা যাওয়ার পর থেকে ওদের বাড়িতে আরও একটা ছেলে জন্মেছে। অবাক কাণ্ড জানি, সেই ছেলেটা হুবহু ওর মৃত দাদার মতোই দেখতে। কথাটা শোনার পর আমার কানে সেই দিনের রাত্রে রাস্তায় দেখা বাচ্চাটার কথা ভেসে উঠল। তুমি মাকে বলে দিও আমি তাড়াতাড়ি ফিরব। সুন্দর বাগানে বলটা খুঁজে পাওয়া অতি দুষ্কর ব্যাপার। আমাদের ক্যাপ্টেন রিন্টুদা বলল, মঙ্গলদা, ব্যাট দিয়ে একটু চারিদিকটা ছুটিয়ে দেখব, কিন্তু কুমড়া গাছের ক্ষতি হতে পারে। মঙ্গলদা আমার একমাত্র জেঠুর ছেলে। সে বলল, নিশ্চয়ই দেখবি, কেন দেখবি না? এটা শুনে রিন্টু না যেই পা বাড়িয়েছে, জঙ্গলদা বলল, কিন্তু একটা পাতা ভাঙলে 50 টাকা জরিমানা নেব কিন্তু। তা শুনে রিন্টু তার নিরস্ত হলো। সেই দিনের মতো খেলা শেষ। যে যার বাড়ির দিকে রওনা হলো। যার আগে সৌরভ বলল, খেলাটা হলে কিন্তু জিততে পারতিস না। আমি কোনো উত্তরই করলাম না, কারণ সেটা আমি ভালোভাবেই জানি। সাধারণত আমার খুব বেশি খেলাধুলা হয় না। এই মাঝে মধ্যে গ্রামের বাড়ি আসি, তখন খেলা হয়। আমি কিছু দূরে সদর শহরে থাকি মা বাবার সাথে, আর ওখানে থাকেন আমার কাকু ও জেঠুর পরিবার। সাধারণত গ্রামের বাড়ি এলে আমি কাকুর কাছেই থাকি। এবার এসেছি কালী পুজোর জন্য। গ্রামের বাড়ি কম আসলেও অনেক বন্ধু আছে, আর আছে ওই গ্রামের সাথে এক অদ্ভুত নারীর টান। তবে আসল গল্প এটা নয়, তা ঘটে সেদিন রাত্রে। ঋতু আর আমি সন্ধ্যাবেলা গ্রামের এক কালী মন্দিরে যাই। কালী পুজোর দিন প্রতি বছর
প্রদীপ নিয়ে গোটা মন্দিরটা সাজানো হয়, বেশ সুন্দর লাগে দেখতে। বড় একটা আলপনার মতো প্রদীপ রেখে তেল আর সর্ষে দিয়ে তৈরি হয়। ছোটরা মোমবাতি হাতে সর্ষেতে আগুন দেয় এবং বড়রা সেটা সাজিয়ে দেয়, বেশ মজার হয়। প্রদীপ নিভে গেলে সবাই মিলে জ্বালানোর জন্য ছুটে যায়। আমার বোন ওদের সাথে কাজ করছে, আমি বড়দের সাথে গল্প করছি। এমন সময় কিছু দূরে একটা গোলমাল দেখে আমরা বড়রা গেলাম, দেখলাম আমাদের ছোটদের বলা হলো প্রদীপগুলো না নিভে যায়, সেদিকে খেয়াল রেখো। ওরা দায়িত্ব পেয়ে ভীষণ খুশি হয়েও আরও ব্যস্ত হয়ে পড়ল। সেখানে গিয়ে সব শুনে যা বুঝলাম তা খুবই দুঃখের। যে বাড়িটার সামনে দাঁড়িয়ে আছি সেই বাড়িটা একটি বাচ্চা ছেলে হঠাৎ শ্বাসকষ্ট হয়। তার মা স্বামীকে জানালে তিনি গাড়ির ব্যবস্থা করার আগেই ছেলেটি মারা যায়। সদর ছাড়া ভালো ডাক্তার নেই ডক্টর। গ্রামের ডাক্তার দেখে বলেন সদরে নিয়ে যাও, আমার পক্ষে আর কিছুই করা সম্ভব নয়। গ্রামে একটি গাড়ি, সেটা আবার গেছিল অন্য গ্রামে। ফিরে আসার আগে ছেলেটি মারা যায়। মনটা খারাপ ছিল আরো বেশি। যখন জানলাম বাচ্চা ছেলেটা দিদি আছে, সেও ছোট মন্দির প্রদীপ জ্বালাচ্ছে। বাচ্চাটার মা বাবা কাঁদছে। গরিব পরিবারের ছেলেটা, বাবা নিজেই দিনমজুরে কাজ করেন। যাই হোক, বাচ্চাটা দিদিটা এলো, খুব কাঁদলো। সে বলল, ভাই ওঠ, কাল ভাইফোঁটা, তোর জন্য নতুন জামা খেলনা কিনেছি। আর থাকতে পারলাম না, দূরে সরে গেলাম ঋতুকে নিয়ে। বাড়ি ফিরে সেদিনের মতো কেটে গেল সময়টা। রাত খেতে বসে কাকুর কাছে শুনলাম 4 বছরের বাচ্চা তাই জঙ্গলে কোথাও নাকি পুঁতে দিয়ে এসেছে। 5 বছর না হলে আবার নিয়ম নেই পোড়ানোর, বা শ্মশানে পুঁতলে মানুষ ভয় পেতে পারে। সেদিন রাত্রে বাচ্চাটার দিদির কথাগুলো বারবার মনে হচ্ছিল। এই পরপর 3-4 দিন কেটে গেল। পাড়ার মোড়গুলোতে ঘটনাটা নিয়ে অনেক আলোচনা হলো। আমার এবার বাড়ি ফেরার সময় হয়ে আসছিল। সেদিন ফিরব, তাই আগের দিন বিকেলবেলা বাড়িতে খাবার জল শেষ হয়ে গেল। আমাদের গ্রামের কলের জল ভালো নয়, তাই খাবার জল আনতে হয় পাশের গ্রাম থেকে। এমনিতেই কাকু আনে, কিন্তু আমি আসার পর থেকে আমি এনে দিচ্ছিলাম। ভালো লাগতো কাজ করতে, আর ভালো লাগতো সাইকেল চেপে 2 সারি গাছের মাঝে মাটির রাস্তা দিয়ে পাশের গ্রামে যেতে। এই অনুভূতিগুলো খুবই সুন্দর। শহরের কোলাহল থেকে দূর এক প্রশান্তি প্রাণ ভরিয়ে দেয়। সেজন্য